মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য কোনো বিজেপি সরকার শপথ গ্রহণ করলো এবং সেই শপথ গ্রহণের পরই তিনটে মারাত্মক মারাত্মক সিদ্ধান্ত এই সরকার নিয়ে নিল, যাতে করে এই পশ্চিমবঙ্গে এই যে বিজেপি সরকারটা হয়েছে আগামী 5 বছর ঠিক কোন পথে চলবে সেই রূপরেখা তো স্পষ্ট হয়ে গেলই। তার পাশাপাশি এই সরকার যে জনতার সরকার এবং সবথেকে বড় কথা এই সরকারের ক্যাপ্টেন অর্থাৎ মুখ্যমন্ত্রী যাকে করা হয়েছে সেই শুভেন্দু অধিকারী, তিনি যে হিন্দু হৃদয়ের নেতা, সঠিক লক্ষ্যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই মেসেজও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চলে গেল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আজকে না হয় সরকারটা পথ চলা শুরু করলো, কিন্তু আসল খেলা কিন্তু সোমবার বাকি রয়েছে। টান টান উত্তেজনাময় অনেক। দেখুন, প্রথমেই যে কথাটা বলি, গতকালই আপনাদের জানিয়েছিলাম যে এই যে সরকার শপথ গ্রহণ নেবে সেখানে আমন্ত্রণপত্র জুটেছিল, যদিও সেই আমন্ত্রণপত্র বিলি নিয়ে অনেকের মধ্যেই অনেক ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সঠিক পদ্ধতিতে হয়নি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যাই হোক, সেই বিতর্ক এড়িয়ে যেটা দেখা গেল যে আমি যখন পৌঁছেছি 11টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা, আমি মোটামুটি 9টা, সাড়ে 9টা, 9:15টার দিকে ঢুকে গেছি, কিন্তু সেই ফোর্ট উইলিয়ামের কাছে আমাকে গাড়ি থেকে নেমে যেতে হয়েছে এবং সেখান থেকে হর্ন লাগাতে হয়েছে। এবং যখন হাঁটছি এই এতখানি রাস্তা, আমার অন্তত ওই যাত্রাপথে 50 থেকে 60 জন বিজেপির এমএলএর সঙ্গে দেখা হয়েছে, তারাও হর্ন লাগাচ্ছেন। অর্থাৎ পুরো রাস্তা চোখড, সাধারণ মানুষ পিল করে আসছে। তার মানে এই সরকারটা যে সত্যি সত্যি জনতার সমর্থন নিয়ে এসেছে, মানুষের হৃদয়ের সরকার হয়েছে, ওখান থেকেই কিন্তু ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর ভিআইপি টিকিট মিলেছিল, ভিআইপি পাস মিলেছিল, কিন্তু গিয়ে দেখি ভিআইপি, ভিভিআইপি, সাধারণ মানুষ সব মিলে মিশে একাকার হয়ে গেছে। সবথেকে বড় কথা, আমার বন্ধু মানব গুহ, মেমারি থেকে এখন বিধায়ক, সেই মানব গুহকেও তার সাংবাদিক বন্ধুদের সঙ্গে বসতে হয়েছে, তার জন্য নির্দিষ্ট যে এমএলএ আসনটি রয়েছে সেইখান অবধি পৌঁছতে পারেনি। এতই মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ ছিল। এবার এখানে সবথেকে ভালো ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের যতগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে বা বিজেপি শরিক দল নিয়ে যেখানে সরকার চালাচ্ছে, প্রায় সকল মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় যারা রয়েছেন মন্ত্রী হিসেবে, তাদেরও একটা বড় অংশের মানুষ কিন্তু আজকে উপস্থিত ছিলেন। ফলে তারা যখন আসছিলেন, একটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে হই করে তাদেরকে যে সংবর্ধনা দেওয়া, তাদেরকে অ্যাকসেপ্টেন্স, সেটা দেখা যাচ্ছিল। কিন্তু সবথেকে বেশি হই যদি কারোর নামে হয়ে থাকে সেটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা, মামা আসামের। তিনি যখন এলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে একদম হই করে তাকে বরণ করে নিলেন। এরপর যোগী আদিত্যনাথজি, আমাদের প্রিয় বুলডোজার বাবা, তিনি যখন এলেন, হিমন্ত বিশ্ব শর্মাকে যেভাবে মানুষ আবেগে উচ্ছ্বাসে বরণ করে নিয়েছিলেন তার থেকেও বেশি সেখানে পাওয়া গেল। আর এরপর যিনি এলেন তিনি হচ্ছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে নিয়ে হিন্দুদের আবেগ তো কোন সীমায় যায় সে তো বলার নয়। এবং নরেন্দ্র মোদীজি ওই যে হাত নাড়ছেন, তারপর হাঁটলেন, স্টেজে গিয়ে একদম প্রণাম করা, যেটা পঞ্চাঙ্গ প্রণাম বলে, সেটা তিনি জনার্দনের উদ্দেশ্যে করলেন। মানুষ একদম বিহ্বল হয়ে যাচ্ছে, যে আবেগ বিস্ফোরণ ঘটছে, কানে তালা লেগে যাওয়ার জোগাড় হচ্ছে। কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে গেল একটি মাত্র শব্দ। মাননীয় রাজ্যপাল এলেন, এসে তিনি শপথ বাক্য পাঠ করানো শুরু করলেন। আমি, এই শব্দটি তিনি বললেন এবং তারপর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শুরু করলেন, আমি শুভেন্দু অধিকারী। ব্যাস, জনার্দন তখন বুকে এরকম করে রীতিমতো হাত ঠুকছে, হো করে যে আওয়াজটা উঠছে, যে ভাইবটা তৈরি হচ্ছে, সেটা যে কত ডেসিবেল, ওখান থেকে একদম কালীঘাট কেন তারও অনেক পরিসীমা বোধহয় ছাড়িয়ে গেছে, এতখানি আবেগ আছে। অর্থাৎ যারা কেন্দ্রীয় মন্ত্রী এসছেন, স্বয়ং প্রধানমন্ত্রী রয়েছেন, স্বয়ং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, প্রত্যেকের কাছে মেসেজটা চলে গেল যে একদম সঠিক লক্ষ্যে, অত্যন্ত সঠিক লক্ষ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সরকারের উপর জনতার আস্থা আছে এবং সরকারের ক্যাপ্টেন যিনি শুভেন্দু অধিকারী, তার উপরও কিন্তু মানুষের অসম্ভব আস্থা আছে, অনেক প্রত্যাশা আছে। এবার সরকার কিভাবে চলবে না চলবে সে তো আগামী বেশ কিছুদিনে তার ছবিটা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিলেও তার সঙ্গে আরও 5 জন তার মন্ত্রিসভায় যারা থাকবেন তারা শপথ নিলেন। দিলীপবাবু শপথ নিলেন, অগ্নিমিত্রাদি শপথ নিলেন, নিশীথ প্রামাণিক শপথ নিলেন, অশোক কীর্তনিয়া নিলেন এবং ক্ষুদিরাম টুডু, এই কজনই মাত্র শপথ নিলেন। অর্থাৎ পুরো মন্ত্রিসভার চিত্রটা পরিষ্কার নয়। এটা আগামী সোমবার হতে চলেছে। সোমবার অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, এক এক করে বলছি।
কিন্তু এই মন্ত্রিসভার শপথ হয়ে যাওয়ার পরই খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান হলো, তারপরে সকলে বেরিয়ে গেলেন। শুভেন্দুবাবু একের পর এক ধামাকাদার কাজ করে গেলেন এবং তার মধ্যে তিনটি যে জায়গা রয়েছে আমি বলবো সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন। এই সরকার কি মোডে চলবে এইখান থেকেই কিন্তু স্পষ্ট হয়ে গেল। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা সন্ধেবেলায় খবরটা এলো, যিনি এই এসআইআর প্রসেসটা স্পেশাল অবজারভার হিসেবে এবং আমাদের যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটাও স্পেশাল অবজারভার হিসেবে সামলেছেন সেই সুব্রত গুপ্ত, মাননীয় সুব্রত গুপ্ত সাহেবকে সরাসরি মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা করা হলো। অর্থাৎ যে চটিচাটা আমলাদের নিয়ে এতদিন মমতা ব্যানার্জি সাম্রাজ্য চালাতেন তার ঢাকি সমেত বিসর্জন, একজন সত্যিকারের সৎ রাষ্ট্রবাদী মেরুদণ্ড সোজা রাখা মানুষ, তাকে কিন্তু এই রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখা হলো। একটা মানুষ যিনি বাঙালি, বাংলার ভূমিপুত্র, যিনি বাংলার ভালো করতে চেয়েছিলেন, শুধু চটি চাটতে চাননি, যে কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও যাকে মুখ্য সচিব করা হয়নি, সেই সুব্রত গুপ্ত সুযোগ পেয়ে দেখিয়ে দিয়েছেন তিনি বাংলা এবং বাঙালি ঠিক কতখানি ভালো করতে পারেন। আর এবার সেই ভালোত্বটাকে কাজে লাগানোর জন্য এই সরকার প্রথম দিনেই তাকে একদম সম্পৃক্ত করে নিল সরকারের জন্য এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা করা হলো। এছাড়াও শুভেন্দুবাবু ওখানে শপথ গ্রহণের পরই যে কাজটা সব থেকে আগে করলেন, ওই ময়দানি একটা টেন্ট আছে, সেই টেন্টের মধ্যে তাপস রায় এবং আরও কিছু গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে তিনি সরাসরি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তাদের সঙ্গে বৈঠক করলেন। কেন বৈঠক, কি হয়েছে, অবভিয়াসলি সেটা গোপন বৈঠক হয়েছে, বিস্তারিত আসা সম্ভব নয়। কিন্তু যেটা সংবাদ মাধ্যমে আলোচনা চলছে যে এই মুহূর্তে পুরো মন্ত্রিসভা হয়নি, কার কোন মন্ত্রক সেটা বন্টন হয়নি, মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়নি। সুতরাং এই জায়গায় রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, রাজ্যের যে পুলিশি সিস্টেম রয়েছে সেটা কিছুটা অভিভাবকহীন হয়ে পড়েছে এবং সেই জায়গা থেকেই আমরা দেখছি বেশ কিছু মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে। যারা বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু নিজেদের নামটা ধরে রেখেছে, তারা কিন্তু কোনো গুন্ডা অশান্তি এই ধরনের কাজ করছে না। কিন্তু এই মমতা অভিষেক যে গুন্ডারাজ গত 15 বছর ধরে তৈরি করেছে তাদেরকে আবার ইনস্টিগেট করা হচ্ছে এবং তারা নেমে এসে একের পর এক যে কাণ্ড করছে সেটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। পরিষ্কার বোঝা যাচ্ছে একটা ইন্টেনশন যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া, একটা ঝামেলা লাগিয়ে দেওয়া, সেইটাকে কড়া হাতে ট্যাকেল করতে হবে। সেই নিয়েই কি বৈঠক হয়েছে, এই নিয়ে আলোচনা চলছে। এর পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে কি পুরো বার্তা দেওয়া হলো মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে যে এবার কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে, কিন্তু কড়া নজরদারি থাকবে, ওই করে কমে পাইয়ে দেওয়ার জায়গা আর অ্যাডমিনিস্ট্রেশনে চলবে না, সেই বার্তাই কি দেওয়া হয়েছে। অর্থাৎ সোমবার 48 ঘন্টা এখনও মাঝখানে রয়েছে, খুব ক্রিটিক্যাল পিরিয়ড, যতক্ষণ না মন্ত্রিসভার এক্সটেনশন হচ্ছে এবং মন্ত্রক বন্টন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গাটা মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অত্যন্ত দায়িত্ব নিয়ে করতে হবে, এই জায়গাটাই কি এস্টাবলিশ করলেন। এরপর যেটা শুভেন্দু অধিকারী খুব ভালো কাজ করলেন সেটা হচ্ছেন সরাসরি জোড়াসাঁকোতে চলে গেলেন। দেখুন আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হৃদয়ে আছেন, দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম নয় আজকের দিনটি। এবং এই যে বারবার বিজেপিকে অ্যাটাক করা হতো, বিজেপি বহিরাগত পার্টি, তারা বাংলা এবং বাঙালিকে কতখানি সম্মান করে সেটা এই 25শে বৈশাখী এই শপথ গ্রহণ অনুষ্ঠান করানোর মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বুঝিয়ে দিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী সেটাকে আরও একটা ধাপ এগিয়ে নিয়ে গেলেন। শপথ গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরই তিনি কিন্তু জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা ভিটে সেখানে চলে গেলেন এবং সেখানে গিয়ে তার যে মাল্যদান থেকে আরম্ভ করে অন্যান্য জিনিস সেটা করলেন এবং পরিষ্কারভাবে সেখানে তিনি বার্তা দিয়ে দিলেন তিনি কিন্তু এখন সকলের মুখ্যমন্ত্রী। সুতরাং তার যারা সমালোচনা করছেন সেই নিয়ে সময় নষ্ট করতেই পারেন, কিন্তু তিনি এই রাজ্যের প্রচুর কাজ বাকি আছে, সেই ডেভেলপমেন্টের কথা ভাববেন, সকলের কথা ভাববেন, যারা ভোট দিয়েছেন তাদের কথাও ভাববেন, যারা ভোট দেননি তাদের কথাও ভাববেন, সকলকে নিয়ে এগিয়ে যাবেন, চরৈবতী মন্ত্রে চলবেন। অর্থাৎ যে জায়গাটা দিয়ে শুভেন্দু অধিকারীকে ঘেরার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস সপাটে সেটা বাইরে ফেলে দিলেন যে যারা আমাদের ভোট দেয়নি তাদের কথা ভাববো না। তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজধর্ম পালন করার কথা সেই বার্তা কিন্তু তিনি স্পষ্টভাবে দিয়ে দিলেন। এবার করবেন কি করবেন না সেটা তো ভবিষ্যতের গর্বে, কিন্তু এই মেসেজটা যাওয়াটা অত্যন্ত দরকার ছিল এই জনতার সরকারের কাছ থেকে, আর সেটাই মুখ্যমন্ত্রী হিসেবে, ক্যাপ্টেন হিসেবে একদম অত্যন্ত দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী করে দিলেন। এরপর শুভেন্দু অধিকারী ছুটে গেলেন কার্তিক মহারাজের কাছে, যে কার্তিক মহারাজ না থাকলে এই রাজ্যের হিন্দুদের বাঁচানো যেত না। অসাধারণ সংগ্রাম করেছেন এবং সেই জন্য একজন সাধু মানুষ, একজন সন্ন্যাসী মানুষ হওয়া সত্ত্বেও এই মমতা অভিষেকের জন্য, তাদের চটিচাটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য অনেক কিন্তু তাকে ক্ষতি স্বীকার করতে হয়েছে। তা সত্ত্বেও হিন্দুদের এই বাঁচানোর লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়েননি।
স্বামী প্রণবানন্দ মহারাজের যোগ্যতম শিষ্য, এবং সেই জায়গাটা সেটা শুভেন্দু অধিকারীও বুঝছেন যে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা এই সরকারকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে থাকবে, সেটাও কিন্তু এস্টাবলিশ করে দিলেন। এরপর যে আদর্শে আজকে আমরা এখনও ভারতীয় হয়ে আছি, পশ্চিমবঙ্গবাসী হয়ে আছি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার জন্মভিটেতে ছুটে গেলেন। তার ভিটেতে গিয়ে সেখানে মাল্যদান করা, অর্থাৎ শ্যামাপ্রসাদের আদর্শের, শ্যামাপ্রসাদের স্বপ্নের যে বাংলা ছিল, সেই বাংলায় যে থাকবে, সেই পশ্চিমবঙ্গই যে গঠিত হবে, সেই বার্তাটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবং তারপর তিনি গেলেন কালীঘাটে, সকালেই দক্ষিণেশ্বরে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে কালীঘাটে যাওয়া হলো। কালীঘাটে গিয়ে সেখানে তিনি পুজো দিলেন। অর্থাৎ হিন্দুত্বের যে বার্তা, নিজ ধর্মে আস্থা, পরে ধর্মে সহিষ্ণুতা, সেই জায়গা যেই সরকার মেনটেন করবে, সেই জায়গাটাও এস্টাবলিশ হয়ে গেল। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা সোমবারের কথা বারবার আপনাদের বলছিলাম, যে সোমবার কি হতে চলেছে। দেখুন, সোমবার যেটা হচ্ছে, প্রথমেই যেটা বললাম যে বাকি মন্ত্রিসভার শপথ। আজকে কেন শপথ হলো না, বিভিন্ন রকম থিওরি সামনে আসছে, কিন্তু এখনও সরকারের তরফ থেকে সেটা নিয়ে ক্লিয়ারিটি কিছু আসেনি। কিন্তু একটা যেটা এক্সপেক্টেড থিওরি বা সকলেই যেটা অ্যাকসেপ্ট করছে, সেটা হচ্ছে যে এই যে মন্ত্রিসভাটা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেরকে প্রচুর কাজ করতে হবে এবং কোনো কাজটাকে তারা আগে করব পরে করব এই জায়গায় নেই, একসঙ্গেই প্যারালালি অনেকগুলো সেগমেন্টে তাদের কিন্তু বন্দে ভারত ছোটাতে হবে, প্রচণ্ড গতিতে কাজ করতে হবে। কেননা গত 50 বছর ধরে বাংলা অনেক পিছিয়ে গেছে। ফলে এই যে মন্ত্রিসভায় যাদেরকে নিয়ে আসা হবে, এটা অত্যন্ত ক্রুশিয়াল সিদ্ধান্ত, এবং কাকে কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে সেটাও অত্যন্ত ক্রুশিয়াল সিদ্ধান্ত। সেটা এত তাড়াতাড়ি নেওয়া সম্ভব হয়নি, এবং সেই জন্যই আগামীকাল শনিবার এবং রবিবার সেটা ঠান্ডা মাথায় পুরো দল মিলে, পুরো সিস্টেম মিলে পর্যালোচনা করে কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য নিয়ে সেটার একটা ফাইনাল ছবি তৈরি করা হবে, এবং সেই মন্ত্রিসভার শপথ গ্রহণ আগামী সোমবার হতে চলেছে। এবং সেখানেই কিন্তু কার কোন দপ্তর বন্টন হবে সেটাও কিন্তু এনশিওর হয়ে যাবে। এর পাশাপাশি সোমবার আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সমস্ত জেলার এসপি এবং পুলিশের শীর্ষ কর্তাদের ডেকে নিয়েছেন। তাদের নিয়ে একটা মেগা বৈঠক হতে চলেছে, এবং সেই বৈঠকে কী বার্তা দেবেন, কিভাবে কি চলবে, সেটা তো এখনই স্পষ্ট নয়। কিন্তু আবারও এখানে একটা যে অ্যাকসেপ্টেড থিওরি আসছে, সেটা হচ্ছে এই যে পুলিশ, এই পুলিশের কিন্তু ভয়ঙ্কর রকম তৃণমূলীকরণ চলে গেছে। এই তৃণমূল যে গুন্ডারা চালাতো, সেখানে সব থেকে বড় সহায় ছিল এই পুলিশ। পুলিশের উর্দিতে এদের গুন্ডাগার্দি করতে, আইন বহির্ভূত কাজ করতে বাধ্য করা হতো, যে কারণে এরা এসে একের পর এক অন্যায় করেছে, এবং এদেরকে আদালতে যখন টেনে নিয়ে যাওয়া হয়েছে, তখন ঠাস 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 করে আইনের থাপ্পড় পড়েছে। ফলে মানুষের এই পুলিশের উপর থেকে পুরোপুরি আস্থা উঠে গেছে, সিস্টেমটা পুরো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। সেই পুলিশের সিস্টেমটাকে কিন্তু ঠিক করতে হবে। পুলিশ যদি ঠিক না থাকে, তাদের যদি ফ্রি হ্যান্ড দেওয়া না হয়, তাদের কর্মদক্ষতাকে যদি কাজে লাগানো না হয়, তাহলে কিন্তু সরকার চালানো, মানুষের এক্সপেকটেশন পূরণ করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবং সবার আগে এই পুলিশকে মানুষের বন্ধু হিসেবে জায়গাটা এস্টাবলিশ করতে হবে। সুতরাং পুলিশের সিস্টেম নিয়ে কিন্তু একটা বড় জিনিস হতে চলেছে, সেটাও কিন্তু সোমবার হতে চলেছে। এরপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, সেখানেও কিছু ক্রিটিক্যাল কাজ রয়েছে। মঙ্গলবার দিন প্রোটেম স্পিকার, অর্থাৎ এখনও তো মূল স্পিকার হয়নি, সুতরাং বাকি কাজটা, বিধানসভার কাজ চালানো, সেটা কবে বসা হবে, এই সবগুলো সব সিদ্ধান্ত নিতে হবে। তো সব থেকে যিনি অভিজ্ঞ বিধায়ক হন, তাকে সেই দায়িত্বটা দেওয়া হয়, তাকে সেই প্রোটেম স্পিকার করা হবে। সেটা গিয়ে রাজভবন, মানে যেটা লোকভবন হয়ে গেছে এখন, সেখানে গিয়ে RN রবি স্যারের সঙ্গে কথা বলে সেই জায়গাটাকে ঠিক করে নেবেন। এবং তারপর বুধবার এবং বৃহস্পতিবার, এই দুটো দিন বিজেপির যত বিধায়ক রয়েছেন তারা কিন্তু শপথ বাক্য পাঠ করবেন। অর্থাৎ এখন তারা ইলেক্ট হয়ে গেছেন, কিন্তু এখনও MLA-তে কনভার্ট হননি। এই মন্ত্রগুপ্তির শপথ নেওয়ার পরই তারা কিন্তু বিধায়ক হিসেবে অ্যাক্টিভ হবেন। তারা নিজেদের নামে প্যাড ছাপাতে পারবেন, মানুষের যে জনসভার কাজ সেইটা করতে পারবেন। অর্থাৎ এই সরকার কিন্তু একটা সেকেন্ডও সময় নষ্ট করতে রাজি নয়। তাই তড়িৎ গতিতে যে প্রোটোকলগুলো আছে সেগুলোকে তারা মেনটেন করতে চাইছে, সেগুলোকে কমপ্লিট করতে চাইছে। এবং তারপর বৃহস্পতিবারের মধ্যে এটা কাজ শেষ হয়ে গেলেই, বৃহস্পতিবার রাত থেকে বা শুক্রবার সকাল থেকেই সমস্ত বিধায়ককে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। তাদেরকে কিন্তু এই ডেভেলপমেন্ট করতে হবে। সোনার পশ্চিমবঙ্গ গড়ার যে স্বপ্ন দেখিয়ে তারা ক্ষমতায় এসছেন, সেটাকে ফুলফিল করতে হবে। সেইটা করার জন্য তারা কিন্তু তড়িৎ গতিতে এগোচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা পজিটিভ ভাইবস এই যাত্রাটা শুরু হলো, যেটা মানুষের এক্সপেকটেশন ছিল যে এই যে বিপুলভাবে ভোট দিচ্ছি, এই সরকার গঠনমূলক কাজ করুক, সেটা কিন্তু প্রতি ছত্রে ছত্রে প্রমাণিত হয়ে যাচ্ছে। এক, জনতার সমর্থন রয়েছে। দুই, এই সরকারের যিনি ক্যাপ্টেন, যিনি মুখ্যমন্ত্রী, তার উপরে জনতার ভরসা রয়েছে। তিন, মন্ত্রিসভা নিয়ে কোনো হারাকিরি নয়, একদম সিস্টেমেটিক ওয়েতে সেটাকে ভাবনা চিন্তা করে
সেটাকে এস্টাবলিশ করা, সেই জায়গাটাকে তারা এনশিওর করছেন। মন্ত্রক বন্টন নিয়ে অনেক অনেক সাহসী সিদ্ধান্ত হয়তো হবে, কিন্তু সেটা ওই হঠকারিতার মধ্যে দিয়ে নয়, ভাবনা চিন্তা করে পুরোপুরি প্ল্যান করে সেটাকে এগোনো হচ্ছে। পুলিশি সিস্টেম নিয়ে ভাবনা চিন্তা চলছে। মাঝখানে যে 48 আওয়ার্সের একটা ভ্যাকেন্ট পিরিয়ড রয়েছে, সেটাকে হ্যান্ডেল করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে অ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। এবং তারপর নিজেদের যারা যোদ্ধা রয়েছেন, যাদেরকে দিয়ে আগামী 5টা বছর এই রাজ্যটাকে সত্যিই সোনার বাংলায় রূপান্তরিত করার কাজ হবে, তাদেরকে তড়িৎ গতিতে ময়দানে নামানোর পরিকল্পনা, সেই জায়গাটাও এনশিওর করা হচ্ছে। সব মিলিয়ে একটা কথাই বলতে পারি, অত্যন্ত পজিটিভ ভাইবসে শুরু হলো, জনতার দিক থেকেও সরকারের দিক থেকেও। এবং দুদিক থেকেই যদি শুভকামনা থাকে, দুদিক থেকেই যদি এই বন্ধনটা থাকে, একে অপরের প্রতি রেসপেক্টটা থাকে, তাহলে সেই সরকার সত্যিই জনতার জন্য কাজ করবে, এই এক্সপেকটেশন রাখা যেতেই পারে। আর সেটাই, সেই ছবিটাই কিন্তু আজকে দিনের শেষে স্পষ্ট হয়ে গেল। এবং এই সরকার যে ডেভেলপমেন্টে যাবে, এই সরকার যে বেটারমেন্টে যাবে, এই সরকার যে সবার জন্য কাজ করবে, সেখানে সুব্রত গুপ্তের মতো এত অভিজ্ঞ লোক, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়রা ব্যবহারই করলো না নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য, নিজেদের ধান্দাবাজি চালাতে পারবে না বলে, তাদেরকে এনে সসম্মানে কাজ করিয়ে এই সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত অসাধারণ অসাধারণ। এই সরকার পজিটিভ মোডে আছে, সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি বলবেন আজকে সারাদিনে শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তার এই ভূমিকা নিয়ে, সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টি যারা এই রাজ্যে অবশেষে ডাবল ইঞ্জিন সরকার করে ফেললো, তার ভূমিকা নিয়ে, এবং এই রাজ্যের জনতা জনার্দন যাদের রায়ে এই অসাধ্য সাধন হলো, তাদের এই সরকারের প্রতি আস্থার এই যে ছবিটা দেখানো, সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।